2024 আইপিএলে কলকাতা দলের সাফল্যের কারণ কি সেটাই ভিডিওতে বলবো। কলকাতা দল গত 2-3 বছর খেলতেই পারছিল না, মানে প্লে অফে কোয়ালিফাই করা তো দূরের কথা, তারা শেষ করছিল 6, 7, 8-এ এরকম শেষ করছিল, খুবই বাজে কন্ডিশনে ছিল। 2021 সালে আবার ফাইনালে তারা উঠেছিল অবিশ্বাস্যভাবে। সেবার আমরা ভাবতেই পারিনি ফাইনালে যাবে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু ফাইনালে গেছিলো, বাট সেবার হেরে গেছিলো ইয়ন মর্গানের নেতৃত্বে। তবে কলকাতা মানে 4 জন অধিনায়ক, মানে 3 জন অধিনায়ক কলকাতাকে ফাইনালে তুলেছে। গৌতম গম্ভীর ফাইনালে তুলেছিল 2012 এবং 14 সালে, আর ইয়ন মর্গান তুলেছিল, শ্রেয়াস আয়ার তুলেছিল। শ্রেয়াস আয়ার এবার তুলেছে আর কি। শ্রেয়াস আয়ার অধিনায়ক মানে চ্যাম্পিয়ন করতে পারে নাকি সেটাই দেখার বিষয়। তবে ইন্ডিয়ান অধিনায়ক কিন্তু কলকাতাকে চ্যাম্পিয়ন করেছে, মানে ইয়ন মর্গান পারেনি, সে বিদেশি অধিনায়ক ছিল, কিন্তু দেশীয় অধিনায়ক কিন্তু চ্যাম্পিয়ন করেছে। সেবার মানে এবার দেখতে হবে যে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয় নাকি। চ্যাম্পিয়ন হলে কলকাতার সমর্থকরা খুবই খুশি হবে, আমিও খুশি হব, মানে যেহেতু কলকাতাকে সাপোর্ট করি এবার, মানে খুবই ভালো লাগবে। আর সাফল্যের মূল কারণ আমি যদি মনে করি, মানে ওই শাহরুখ খান বলেছিল যে গৌতম গম্ভীরকে যে তুমি ফিরে আসো কেকেআরে, মানে এবং মানে তুমি নিজের মতো করে চালাও, তাও তুমি ফিরে আসো, মানে রিকোয়েস্ট করার পর গৌতম গম্ভীর শুনেছিল শাহরুখ খানের কথা, এবং তারপর কিন্তু কলকাতায় জয়েন করে লখনৌ ছেড়ে দিয়ে যখন কলকাতার মেন্টর হয়েছিল, তখনই অনেক কলকাতার সমর্থক হয়তো বুঝতে পেরেছিল কলকাতা 2024 আইপিএলে যে কোনো দল নিয়ে ভালো খেলতে চলেছে, যাই দল হোক না কেন গৌতম গম্ভীর ভালো খেলাবে। কেন গৌতম গম্ভীর যে সময় ক্যাপ্টেন্সি করেছে 2012 এবং 14 সালে, সেই সময় কলকাতার টিম অত গুছানো ছিল না, ভালো ছিল না, বাট সেই টিমটাকে গুছিয়ে নিয়ে কিন্তু কাপ নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং গৌতম গম্ভীরের নেতৃত্বে। মাঝে 2013 সালে খেলতে পারেনি, বাট ঠিক আছে, 11তে ভালো খেলেছিল, 12তে ভালো খেলেছিল, 14তে ভালো খেলেছিল। তারপর পরপর তারা প্লে অফে গেছিলো 2016, 17 আর 18, 2016, 17, 18 তিনবার, আর 15তে মনে হয় যেতে পারেনি। 16, 17, 18 তিনবার গেছিলো। 18তে অবশ্য প্লে অফে গেছিলো, সেবার দীনেশ কার্তিকের কাছে হেরেছিল, সেবার ফাইনালে উঠতে পারেনি। ফাইনালে উঠতে এই হায়দ্রাবাদই পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল, এবার কিন্তু পথের কাটা হয়ে কিন্তু হায়দ্রাবাদ দাঁড়াতে পারেনি, মানে তার আগেই কলকাতা কিন্তু ফাইনালে চলে গেছে। বেশ ভালো লেগেছে ম্যাচটা। আর কলকাতার সাফল্যের কারণ গৌতম গম্ভীর এবং প্লেয়ারদের ভালো খেলা। এবার গৌতম গম্ভীর কোচ মেন্টর হতো, ওইদিকে প্লেয়াররা পারফরমেন্স করতে পারতো না, ব্যর্থ হতো, ফর্মে থাকতো না, তাহলে আবার কিন্তু সমস্যা হতো। কলকাতার বোলাররা কিন্তু প্রথম থেকে উইকেট তুলেছে। হ্যাঁ, স্পিনাররা হয়তো প্রথম থেকে উইকেট দিতে পারছিল না, বরুণ প্রথম 8 ম্যাচে 5 উইকেট নিয়েছিল, কি অবিশ্বাস্য ব্যাপার। নারিন একটা দুটো উইকেট নিয়েছিল, বাট রানটা কম দিচ্ছিল, আর পরের দিকেও সেইভাবে উইকেট পায়নি, বাট রান কম দিয়েছে, উইকেটও কম নিয়েছে। আর ব্যাট হাতে তো জ্বলে উঠেছে নারিনের ওপর ভরসা রাখাটা গৌতম গম্ভীরের মাস্টার স্ট্রোক ছিল, এবং ফিল সল্টের সাথে প্রতি ম্যাচে তাকে ধারাবাহিকভাবে ওপেন করানো। এবং সুনীল নারিন একটা ম্যাচে ব্যর্থ হয়েছিল প্রথম ম্যাচে, তার হায়দ্রাবাদের বিপক্ষে, তারপর থেকে কিন্তু সে ভালো খেলা শুরু করেছিল। এবার তার ওপর ভরসা রেখেছিল বলেই হয়তো সে ভালো খেলেছিল। এবার যদি নারিনের ওপর ভরসা না রাখতো, প্লেয়ারদের সমর্থন না করতো গৌতম গম্ভীর, তাহলে কিন্তু কখনোই কলকাতা নাইট রাইডার্স এরকম ভালো খেলতে পারতো না। কলকাতা নাইট রাইডার্সের জার্নি কিন্তু অনেক আগেই শেষ হয়ে যেতে পারতো। কলকাতা যে ফাইনালে উঠবে এটা কলকাতার সমর্থক ভেবেছিল, আর কেউ হয়তো ভাবতেই পারেনি। কলকাতাকে যারা সহ্য করতে পারে না, কলকাতার যারা হেটার্স, অনেকে শুধু বোকার মতো বলে গেছে কলকাতা ফাইনালেও যেতে পারবে না, মানে কি টিম, মানে সমালোচনায় করে গেছে আর কি। বিশেষ করে সিএসকের ফ্যানরা, এরা সিএসকে আরসিবির ফ্যানরা ট্রল করেছিল খুব কেকেআরকে, এক ম্যাচে হেরে গেলে কি ট্রল, তাদের দল এখন কোথায়, কলকাতা কখন চলে গেছে। এখন আবার অজুহাত দেবে যে আমরা তো বেশিবার ফাইনালে গিয়েছিলাম, এইবার কি হয়েছে সেটাই তো দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই চেন্নাই ভালো দল, তাই বলে একটা হারলেই যে ট্রল করতে হবে, এই জন্যই কেকেআরের ফ্যানরা করে বেশি, একটা হারলেই বেশি ট্রল করে দেয়, ওই জন্যই খারাপ লাগে, আর কিছুই না। মানে এগুলো শুরু করে আগে চেন্নাই এবং আরসিবির ফ্যানরাই, কলকাতা হারলে, একটা ম্যাচে হেরে গেছে, তাও ওই চেন্নাইয়ের বিরুদ্ধে হেরেছিল, কি ট্রল যেন, মানে খুবই বাজে খেলছে। 8টা-10টা ম্যাচ হেরে গেছে, 8টা-10টা ম্যাচ যদি হারে ট্রল করবে, বা মুম্বাইয়ের মতো পারফরমেন্স করলে ট্রল করবে, সেটা মানে কলকাতার সমর্থকরা নিজেরাই ট্রল করতো যদি ওরকম বাজে খেলতো। মানে একটা ম্যাচ হারলেই ট্রল শুরু হয়ে গেল, এই জন্য কলকাতার সমর্থকরাও করে, কিছু করার নেই। মানে কিছু বলার নেই, ওরাও করে এরাও করে, কিছু করার নেই, মানে চুপচাপ থাকে না, আলতু ফালতু ট্রল করতে থাকে আর কি। মুম্বাই ইন্ডিয়ান্স আবার ট্রলটা একটু কম করে, এর জন্য মুম্বাই হারলেও কলকাতা ট্রল করে না, আরসিবি আর চেন্নাই হারলেই ট্রল করে। চেন্নাই যে হেরে বিদায় নিল আইপিএল থেকে, ওইবার কেকেআরও ট্রল করেছিল, কিছু করারও নেই, ওরাও করে, এই জন্যই বাজে লাগে আর কি। ট্রল কেন করে আমি এটাই বুঝি না। আর ট্রল কখন করবে, মুম্বাইয়ের মতো যদি কোনো টিম পারফরমেন্স করে ধারাবাহিকভাবে হেরে যাচ্ছে, খেলতে পারেনি, তাহলে আলাদা ব্যাপার। আর ফাইনালের পিচটা হবে স্লো পিচ, ওখানে কিন্তু ব্যাটিং উইকেট
পাবে না, ওইখানে একটু কলকাতার পরিস্থিতি অনুযায়ী খেলা উচিত, বুঝে শুনে খেলা উচিত। তবে দুই আয়ার মিলে আশা করছি ভালো পারফরমেন্স করতে পারবে। দুই আয়ার তো ভালো ফর্মে রয়েছে, শ্রেয়াসার ফর্মে ছিল না, শ্রেয়াসারের এখন ব্যাটিং দেখে মনে হচ্ছে ফর্মে রয়েছে, দেখা যাক কি হয়। এই স্লো উইকেটে শ্রেয়াসারের 40 বলে 50 রানই অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে হয়তো ফাইনালে। এবার একবার জাস্ট কাপ নিয়ে নিক, ব্যাস, এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। কলকাতা কাপ নিয়ে নিক এবং কলকাতা কাপ নেওয়ার মতনই বিষয়। কলকাতা এবার ভালো খেলতে পেরেছে, প্লেয়াররা অনেকে পারফরমেন্স করেছে। নারিন ব্যাট হাতে ভালো খেলেছে, সল ভালো খেলেছে। নারিন সল যে ম্যাচে খেলতে পারেনি, তারপরও ভেঙ্কটেশ আয়ার কোনো ম্যাচে অ্যান্দ্রে রাসেল, কোনো ম্যাচে রিঙ্কু সিং, রমনদীপ সিং, এরা কেউ মিলে, তারপরে শ্রেয়াস আয়ার কিছু ম্যাচে খেলেছে। নীতিশ রানা একটা ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে চাপ সামলে রেখে 23 বলে 33 রান করেছিল, মানে ওইটা হয়তো বড় স্কোর ছিল না, বাট ওই পিচে ওই ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল। মানিশ পান্ডে একটা ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে জ্বলে উঠেছিল ভেঙ্কটেশ আয়ারের সাথে। মানে কলকাতা ওভারঅল কি, মানে ওপেনাররা ছাড়াও যে ভালো খেলতে পেরেছে সেটাই প্রমাণিত, এবং এক দুজনের ওপর কলকাতা ভরসা করেনি আর কি, প্রত্যেকে ভালো খেলেছে, এই জন্য কলকাতা ভালো খেলেছে। বোলিংয়ে প্রত্যেকে উইকেট নিয়েছে, যে স্পিনাররা উইকেট নিয়েছে, ফাস্ট বোলাররা উইকেট নিয়েছে, যার কারণে কলকাতার সাফল্যের মূল কারণ গৌতম গম্ভীর এবং ভালো পারফরমেন্স করা, প্লেয়ারদের ওপর ভরসা রাখা। এটা দলগতভাবে খেলা, দলগতভাবে খেলছিল। দেখলাম যখন নারিন 100 করছিল 100, ওই ম্যাচে রাজস্থানের কাছে হেরেছিল কলকাতা নাইট রাইডার্স, ঠিক আছে হেরেছিল, কিন্তু নারিন যখন সেঞ্চুরি করেছিল ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং সকলে হাততালি দিচ্ছিল, তারা তো হাততালি না দিলেও পারতো, বা হয়তো অত খুশি না হলেও পারতো। মানে অন্য কেউ ভালো খেলছে তারা আনন্দ পাচ্ছে, একজন ভালো খেললে আর একজন আনন্দ পাচ্ছে, এটাই হলো দলগত পারফরমেন্স, এটাই ভালো লাগছে। আর গৌতম গম্ভীর যখন যাকে নির্দেশ দিচ্ছে মানে ব্যাটিংয়ে নামা, তাকে কিন্তু আগে পাঠানো হচ্ছে। এই যে ভেঙ্কটেশ আয়ার আগে নেমেছিল, ভেঙ্কটেশ আয়ার আগে ব্যাটিংয়ে নামার কারণ হয়তো ভেবেছিল যে হয়তো ভেঙ্কটেশ আয়ার ইনিংসটা ধরে খেলতে পারবে, শ্রেয়াস আয়ার পরে নামলেও চলবে। ভেঙ্কটেশ আয়ার যেহেতু ফর্মে রয়েছে শ্রেয়াসের থেকে, ওর জন্য কিন্তু আগে নামিয়েছিল। সেখানে কিন্তু ডানাতি বাহাতি কম্বিনেশন নামায়নি আগের ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে। ওই ম্যাচে ছিল ব্যাট করছিল কে তখন, গুরবাজ প্রথমে আউট হয়ে গেল, নারিন ব্যাট করছিল, নারিনও বাহাতি, আবার বাহাতি কিন্তু ভেঙ্কটেশ আয়ার, আর বল করছিল বোধহয় টি নটরাজান। এই জন্য টি নটরাজান যেহেতু বল করছিল, ওই জন্য হয়তো বাহাতি পেসার, মানে বাহাতি আর কি, মানে বাহাতি ব্যাটসম্যানই পাঠিয়েছে, ডানাতি ব্যাটসম্যান ওই জন্যই হয়তো পাঠায়নি। তবে কলকাতা এবারের আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছে, বেশ ভালো লাগলো, মানে অসাধারণ লাগলো, ম্যাচটা বেশ ভালো লাগলো। আশা করছি কলকাতা নাইট রাইডার্স কাপ নেবে, কাপ যেন নেয় 2014 এবং 12 মতো। আর 2018 সালে বা 2021 সালে তারা প্লে অফে পৌঁছেছিল কলকাতা নাইট রাইডার্স, সেইবার 3 নম্বর 4 নম্বর দল হিসেবে প্লে অফে গেছিলো, তারা কিন্তু একটা সুযোগ পায়নি। আর কোয়ালিফায়ার 1 ম্যাচ কলকাতা যখনই জিতেছে কলকাতা হেরেছে। এইবার যদি মানে কলকাতা জিতেছে আর কি, কোয়ালিফায়ার 1 ম্যাচ যখন খেলেছে, এইবারও হারেনি, এইবারও জিতেছে। এইবার যদি হারে ফাইনাল, তার এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। তাহলে ধরে দিতে হবে শ্রেয়াস আয়ার একটা দুর্ভাগা ক্যাপ্টেন। 2020 সালে দিল্লি দলকে ফাইনালে তুলেছিল, আর এই মনে হয় শ্রেয়াস আয়ার প্রথম অধিনায়ক যে দু দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছে। একবার দিল্লিকে তুললো 2020 সালে মুম্বাইয়ের কাছে গিয়ে হেরেছিল, আর 2024 তুললো কলকাতাকে। তবে কলকাতা এবার আলাদা, সবার থেকে সেরা মনে হচ্ছে। এবার যদি হারে, ওই একটা ম্যাচের জন্য খারাপ খেলে, তাহলে কিছু বলার নেই। আর সানরাইজার্স হায়দ্রাবাদ আনপ্রেডিক্টেবল, মানে কোনো ম্যাচে এত ভালো খেললো, কোনো ম্যাচে আবার খেলতেই পারলো না, যে ম্যাচে খেললো একেবারে অপ্রতিরোধ্য খেলে দিল। তাদের মূল শক্তিটা আমি মনে করি ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা, এই দুটোই আর কি তাদের মূল শক্তি। ওই দুটো তারা যদি কাজে লাগাতে পারে ভালো খেলে, না হলে খেলতে পারে না, এটাই হলো বিষয়। আর 2020 সালে যে হেরেছিল দিল্লি ক্যাপিটালস, সে দিল্লি ক্যাপিটালসের হারার মূল কারণ ছিল দিল্লি ক্যাপিটালসের 2020 সালে মানে মুম্বাই টিমটা খুব ভালো খেলেছিল, ওই জন্য মানে 10 বল ভালো বোলিং করছিল, তার সাথে জাসপ্রীত বুমরা, রাহুল চাহারও মোটামুটি বোলিং করে দিচ্ছিল, তার সাথে ব্যাট হাতে সূর্যকুমার যাদব, ঈশান কিষান, রোহিত শর্মা মোটামুটি খেলেছিল, কোক ছিল, মানে হার্দিক পান্ডা, কাইরন পোলার্ড, প্রত্যেকে সেরা টিম ছিল। কলকাতার এই টিমটা ভালো, বাট 2019-18 যে মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটা ছিল 17, সেই টিমটার মতো অতটা শক্তিশালী না। তবে ওই টিমকে এই টিম টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে বলে আমার মনে হয়। আর এইবার সবথেকে কলকাতা ভালো করেছে রমনদীপ সিংকে ফিটার হিসেবে ব্যবহার করে। রমনদীপ সিং একাই ম্যাচের মোড় অনেক ম্যাচে ঘুরিয়ে দিয়েছে, না হলে হয়তো ওই ম্যাচ হেরে যেত। ওই আরসিবির বিপক্ষে ম্যাচটা 6 বলে যদি 22 রান না করতো রমনদীপ সিং, ওই ম্যাচ আগেই শেষ করে দিত আরসিবি, যতই উইকেট নিক না কেন। তারপরে লখনৌর বিপক্ষে শেষ দিকে সেরকম ইনিংস ক্যামিও, ওটা যদি না হতো, হয়তো রান কম হলে সেক্ষেত্রে লখনৌ এতটা লড়াই করতে পারতো। আরও এরকম দেখতে গেলে ছোটোখাটো ক্যামিওগুলো গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবার রিঙ্কু সিং ব্যাটে সেরকম পায়নি রান, বাট
রমনদীপ সিং পুষিয়ে দিয়েছে। এই টিমটাকেই কলকাতা আবার ফেরানোর চেষ্টা করবে, এই সব প্লেয়ারকে কেনার চেষ্টা করবে, যেহেতু মেগা নিলাম রয়েছে এই জন্য কম টাকায় কিন্তু অনেক প্লেয়ার কিনবে। আর এই মিচেল স্টার্ককে আবার হয়তো সামনের বছরও কলকাতা কিনতে পারে, মানে কলকাতাটা সেরা বোলার চেয়েছিল সেটাই পেয়েছে। তবে এইটা যদি হতো 24 কোটি টাকার প্লেয়ার, প্রথম ম্যাচ থেকেই ভালো করে যাচ্ছে কলকাতার হয়ে, বাট বাকি বোলাররা ভালো করতে পারছে না, যেমন মুম্বাইয়ের ক্ষেত্রে হয়েছিল, বুমরা ছাড়া কেউ ভালো করতে পারছে না। সেটা যদি হতো কলকাতার সমস্যা, তো সেটা হয়নি, কলকাতা বেঁচে গেছে। আর গৌতম গম্ভীর প্লেয়ারদের মানে সামনে থেকে আর কি বলে, আর কি মানে বলে টলে দেয়। আর ভেঙ্কটেশ্বর আমি দেখলাম যে দিল্লির যে ম্যাচটা হয়ে গেল না কলকাতার বিরুদ্ধে, ওই ম্যাচে সৌরভ গাঙ্গুলির সাথে ম্যাচ শেষে আলোচনা করছিল ভেঙ্কটেশ্বর, এবং তারপর থেকে যেন আরও বেশি ভালো খেলা শুরু করেছে, একটু টেকনিক নিয়ে হয়তো কথা বলেছে, এবং ওই আলতু ফালতু আনাড়ি টানাড়ি খেলছে না ভেঙ্কটেশ্বর, দেখলাম মানে একটু বুঝে শুনে খেলছে। তার মানে সৌরভ গাঙ্গুলি হয়তো ভালো কিছুই বলে দিয়েছে, এই জন্য কলকাতার হয়ে ভালো খেলতে পারছে ভেঙ্কটেশ্বর, নাহলে কিন্তু ভেঙ্কটেশ্বর খেলতে পারছিল না। প্রথম দিকে ব্যাটে ঠিকঠাক কানেকশান খেলছিল, কিন্তু অতটা ভালো খেলতে পারছিল না, টেকনিক একটু পরিবর্তন ঘটেছে ভেঙ্কটেশ্বর স্টেপ আউট করে ফাস্ট বোলারের বিরুদ্ধে মারছে, আগেও মারছিল, মাঝে একটু কোথায় যেন মিসিং ছিল, ওইগুলো আবার খেলা শুরু করেছে। তারপর ল্যাপ শট টট খেলছিল মুম্বাইয়ের বিপক্ষে। এখন ফাইনালটা মানে চেন্নাই তো পিচ নিজেদের ইচ্ছা মতো বানাবে, এবার যেহেতু চেন্নাই ফাইনালে ওঠেনি সেই জন্য চাপটা কলকাতার অনেক কম থাকবে। চেন্নাই উঠলে মানে চেন্নাই এগিয়ে থাকতে, আর এইখানে 50-50 চান্স, বা হয়তো কোন দল ওঠে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। দেখা যাক কোন দল ওঠে, বোঝা মুশকিল কোন দল ওঠে, হায়দ্রাবাদ নাকি অন্য কোনো দল, সেটাই। হায়দ্রাবাদ উঠতেও পারে, বলা যায় না। হায়দ্রাবাদ একটা কিন্তু সুযোগ পেয়েছে কোয়ালিফায়ার 2, সেই ম্যাচে খেললে কিন্তু প্লে অফে যেতে পারবে, মানে ফাইনালে যেতে পারবে সেই ম্যাচ জিতলে। এবার ওই ম্যাচে হয়তো খুব ভালো খেলে দিল হায়দ্রাবাদ, সেক্ষেত্রে ফাইনাল ম্যাচে কিন্তু ওরা কড়াভাবে খেলবে। এবার আমি চাচ্ছি ওরা যাতে না ওঠে, অন্য টিম উঠুক, সেটাই ভালো হবে, কলকাতার জন্য বেস্ট হবে। দেখা যাক এখন কি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কলকাতার সাফল্যের কারণ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মানে দারুণ জাস্ট অনবদ্য লেগেছে।